আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষে নিহত 2। যৌথ সভায় বসছে বিএনপি। ভয়াবহ সেই অভিজ্ঞতা নিয়ে যা বললেন মাহমুদুল্লাহ। জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। প্রধানমন্ত্রীকে আপা বলতে চাইনি, মুখ থেকে শব্দটা বের হয়েছে বললেন নূর। নতুন জীবনে পা রাখলেন সাব্বির। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। জয়পুরহাটের কালাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী সহিংসতায় জড়িয়েছে আওয়ামী লীগের দুটি পক্ষ। এতে 2 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার মুসলিমগঞ্জ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন কালাই পুনট বাজারের মোন্নাপাড়া গ্রামের আফতাব হোসেন ও মাহিষ্যপাড়ার চারু মহন্তের ছেলে রতন মহন্ত। আহতরা হলেন উপজেলার পুনট গ্রামের রানা, মুসা, বাইজিদ সুবাহান, মহসিন ও নাসির। প্রত্যক্ষদর্শী ও কালাই থানা সূত্রে জানা গেছে, গত 10 মার্চ অনুষ্ঠিত হয়ে যাওয়া কালাই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিনফুজুর রহমান মিলন জয়ী হলেও দলটির নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হেরে যায়। এ নিয়ে শনিবার সন্ধ্যায় তর্কাতর্কির এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যানের এক সমর্থককে মারধর করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রত্না রশিদকে সমর্থন করা উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী। এর জের ধরে রাত 8টার দিকে মুসলিমগঞ্জ বাজারে উভয় পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে চেয়ারম্যানের 7 সমর্থক আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আফতাব নামের একজন মারা যান, আর ভোর 4টার দিকে মারা যান রতন। আহত 5 জনের চিকিৎসা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চললেও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, মুসলিমগঞ্জ বাজারের দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এজন্য পুলিশ 113 রাউন্ড রাবার বুলেট ছোড়ে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের কর্মসূচি ঠিক করতে যৌথ সভায় বসতে যাচ্ছে বিএনপি। রবিবার বেলা 11:30টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্ব করবেন। যৌথ সভায় উপস্থিত থাকবেন দলের সম্পাদক মণ্ডলীর সদস্যরাও। এছাড়া অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত থাকবেন। বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে খুদে বার্তায় জানানো হয়, যৌথ সভায় শেষে দলের মহাসচিব ব্রিফিং করবেন। অপরদিকে শুধু এতটুকুই বলতে চাই, আমরা খুব ভাগ্যবান যে আমরা এখানে বসে আছি। নিজেদেরকে খুব ভাগ্যবান বলে মনে করেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আপনাদের সবার দোয়া ও দেশবাসীর দোয়া, বাবা মা, পরিবার পরিজন এবং আল্লাহর রহমতে আমরা এখন এখানে পৌঁছতে পেরেছি। ক্রাইস্টচার্চের জুমার নামাজ পড়তে গিয়ে যে ভয়াবহ অভিজ্ঞতা অর্জন হয়েছে টিম বাংলাদেশের, গণমাধ্যম কর্মীদের সে কথা জানাতেই এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন মাহমুদুল্লাহ। শনিবার রাত 10টার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপদেই দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে ক্রিকেটারদের মানসিক অবস্থা আর বাকি সব সফর শেষে ফেরার মতো নয়। এখানে নেই পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন। পরিবেশটা একেবারেই ভিন্ন রকম। মাহমুদুল্লাহ ও তার সতীর্থরা যে ভালোভাবে দেশে ফিরেছেন, এতেই যেন সন্তুষ্টি। ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে নিউজিল্যান্ড সফর শেষ হলো টাইগারদের। মাত্র 5 মিনিট বিলম্ব হলেই প্রাণে বাঁচতেন না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সেদিন ক্রাইস্টচার্চের সেই মসজিদে জুমা পড়তে যাচ্ছিলেন মাহমুদুল্লাহ সহ বাকি সবাই। মসজিদের সামনে পৌঁছেও গিয়েছিলেন তারা, তবে মাত্র 5 মিনিট দেরি করে ফেলায় প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা। ঘটনাস্থলে ক্রিকেটাররা নিজেদের শান্ত রেখে পার্শ্ববর্তী হাগলি ওভাল স্টেডিয়ামে ফিরে আসেন এবং সেখান থেকে চলে যান টিম হোটেলে। ক্রাইস্টচার্চের ওই ঘটনার পর দ্রুততার সঙ্গে বাংলাদেশ দলের ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে বিসিবি এবং বাংলাদেশ সরকার। বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানেই গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আমি এটা বর্ণনা করতে পারবো না যে আমরা কিসের মধ্যে আছি এখন, আমরা কি দেখেছি। এটা আসলে বিশ্বাস করার মতো না। নিউজিল্যান্ডের শান্তিপূর্ণ দেশে এমন ঘটবে তা কারো কল্পনাতেও ছিল না বলে জানান মাহমুদুল্লাহ। তিনি বলেন, এই ঘটনা আসলে অনাকাঙ্ক্ষিত। সবচেয়ে বড় কথা, নিউজিল্যান্ডের মতো দেশে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা খুবই আনএক্সপেক্টেড। মাহমুদুল্লাহ বলেন, এই ঘটনার পর দলের কেউই সারা রাত ঘুমাননি বলে জানান তিনি। রুমে ফিরে একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমরা কত ভাগ্যবান, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি।
বিসিবি প্রধানকে ধন্যবাদ দিয়ে রিয়াদ বলেন, বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ হলো, তারা খুব দ্রুত আমাদের ফেরার ব্যবস্থা করলেন, এজন্য বিসিবি ও পাপন ভাইকে বিশেষ ধন্যবাদ জানাই। রিয়াদ মনে করেন, দেশবাসীর দোয়া ও শুভকামনা সঙ্গে ছিল বলেই আজ মহান সৃষ্টিকর্তা তাদের জীবন দান করেছে, এজন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ার সমাধিসৌধে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল 10:15টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সমাধিসৌধ কমপ্লেক্সে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে অভ্যর্থনা জানান। সকাল 10:20 রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রথমে জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাধিসৌধে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সমাধিসৌধের পাশে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন। পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে নিয়ে বঙ্গবন্ধু ভবনে চলে যান। সকাল 10:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ফারুক খান, এমপি, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি, তথ্যমন্ত্রী চৌধুরী হাসান মাহমুদ, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সংসদ সদস্য শেখ হেলাল, শেখ জুয়েল, আকরাম উদ্দিন আহমদ সহ আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনাসামনি দেখে তার মাঝে ছোটবেলায় হারানো মায়ের চেহারা খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। তবে তিনি না চাইতেও প্রধানমন্ত্রীকে আপা বলে সম্বোধন করেছেন। নূর বলেন, 2.5 বছর বয়সে আমার মা মারা যায়। আমার মায়ের যতটুকু মনে করতে পারি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে। আর আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি খুঁজে পেয়েছি। তবে শেখ হাসিনাকে আপা সম্বোধন করে এর ব্যাখ্যা দিয়ে নূর বলেন, আমি শুধু ছাত্রলীগেরই কর্মী ছিলাম না, ছোটোখাটো একটা নেতাও ছিলাম, পোস্টেড ছিলাম। আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে, তাকে আমি আপা বলতে চাইনি। আমি আমার মায়ের ওই জায়গাতেই থাকতে চেয়েছিলাম। সবাই আপা বলে, এজন্য আমার মুখ থেকেও শব্দটা বের হয়েছে। গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার সরকারি বাসভবন গণভবনে যান ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল সংসদের নবনির্বাচিত নেতারা। সেখানে নিজের বক্তব্যে কথাগুলো বলেন ডাকসুর ভিপি পদের বিজয়ী নুরুল হক নূর। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত এবং তার লিডারশিপের কারণে আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় নেতাদের মাঝে তিনি তার স্থান করে নিতে পেরেছেন। নূর আরও বলেন, 28 বছর পরে ডাকসু নির্বাচন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি রিস্ক নিয়েছেন, কারণ 1990-এর পরবর্তী যে সরকারগুলো এসেছে তারা কেউ ডাকসু নির্বাচনের রিস্ক নিতে চাননি। এ সময় শেখ হাসিনার প্রশংসা করে নূর বলেন, কখনো আমরা তাকে দেখেছি যে ছোট্ট শিশুকে কোলে নিয়ে একজন নারীর ভূমিকায়, আবার কখনো আন্দোলন সংগ্রামে তার কৃতিত্বের কথা শুনেছি আমরা। আর বঙ্গবন্ধুর কথা শুধু আমরা নয়, সারা বিশ্বের মানুষ জানে। ডাকসুর ভিপি আরও বলেন, আমরা একটি কথাই বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো অন্যায়ের পক্ষ নেয়নি, সবসময় ন্যায়ের পক্ষেই ছিল, দেশের সকল মঙ্গলের পক্ষে ছিল। সব মঙ্গল কাজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকবে। ডাকসুর নবনির্বাচিত আমরা যারা রয়েছি তারা সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে আমরা সহযোগিতা করব। এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নূর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রধান সমস্যাটা হলো আবাসিক সমস্যা। আপনি এটার প্রতি একটু সদয় দৃষ্টি দেবেন। আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, আপনি বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিচ্ছেন। গণতান্ত্রিক মূল্যবোধকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি যে উদ্যোগ নিয়েছেন, ডাকসু সহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন, সেটা আপনি কার্যকর করবেন। বক্তব্য শেষে কদমবুচি করার আগে নূর বলেন, আসলে প্রধানমন্ত্রীর অনেক প্রোটোকল। আমার প্রথমেই ইচ্ছা ছিল মাননীয় প্রধানমন্ত্রীকে আগেই সালাম করা, কিন্তু তার নিরাপত্তার রক্ষীরা রয়েছে, তাতে বিঘ্ন ঘটবে কিনা এজন্য যাইনি। যেহেতু আমার মা নেই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা নেত্রীর মাঝে। কথাগুলো বলার পর প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করেন নূর। এ সময় প্রধানমন্ত্রীও তার মাথায় হাত বুলিয়ে দেন।
বক্তব্যের আগে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সামনের সারিতে বসে থাকলেও বক্তব্যের পর নূরকে ডেকে প্রধানমন্ত্রীর পাশে বসানো হয়। ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছাত্রলীগের ডাকসু নির্বাচন পরিচালনার কমিটির চেয়ারম্যান সঞ্জীব চন্দ্র দাস। এরপর বিভিন্ন হল সংসদের ভিপিরা, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন ও ছাত্রলীগ সভাপতি শোভন বক্তব্য দেন। অপরদিকে নতুন জীবনে পা রেখেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। গতকাল শনিবার সন্ধ্যায় তার আক্ত সম্পূর্ণ হয়। আমাদের ফ্রিকি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের একজন তারকা ক্রিকেটার। ঘরোয়া পরিবেশের দুই পরিবারের উপস্থিতিতেই আক্ত অনুষ্ঠানটি আয়োজন হয়। জাতীয় দলের এই হার্ড হিটার ব্যাটসম্যান শীঘ্রই বসবেন বিয়ের পিঁড়িতে। তার স্ত্রীর নাম অর্পা। পড়াশোনা করছেন রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীতে। শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গত সেপ্টেম্বরের 5 মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাব্বির। তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য তার নিষেধাজ্ঞা ভেঙে 1 মাস আগে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তে সমালোচনা থাকলেও সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে জবাব দিয়েছিলেন সাব্বির। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তবে কমেন্ট সেকশনে গিয়ে মন্তব্য করুন, আর ভালো লাগলে আমাদের ভিডিওটিকে শেয়ার করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।